1, 2, 3, 4, না আমি কোনো দিন গুনছি না, মৃতদেহের সংখ্যা গুনছি। প্রত্যেক মঙ্গলবারই গ্রামের মধ্যে পাওয়া যাচ্ছে মৃতদেহ। আপাত দৃষ্টিতে এগুলোকে আত্মহত্যা মনে হলেও পুলিশ সন্দেহ করে এগুলো খুন। এগুলো কি সত্যিই খুন ছিল নাকি লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? আমাদের ভারতীয় চলচ্চিত্র জগতে এই প্রথমবার একটি অন্যরকম নতুন বিষয় নিয়ে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টাতে সফল হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার তেলেগু মুভি মঙ্গলবারম। সালটা 1986। দেখি দুটো বাচ্চা পেয়ারা চুরি করে দৌড়াচ্ছে, পিছন পিছন বাগানের মালি ধরতে পারে না, ওরা দৌড়ে পার পেয়ে যায়। তারপরে দুজনে বসে বসে ভাগ করে নেয় পেয়ারা। ছেলেটার নাম রবি আর মেয়েটির নাম শাইলু। দেখেই বোঝা যায় ওরা দুজনের প্রাণের বন্ধু। ছেলেটা ওকে প্রাণ দিয়ে ভালোবাসে। তারপর ওরা একটা কুয়োর পাশ দিয়ে যেতে যেতেই দেখতে পায় একটা ছোট্ট শিশু কুকুর কুয়োতে পড়ে গিয়ে কাঁদছে। রবি গিয়ে ওকে তুলে নিয়ে আসে, তারপর সেটাকে শাইলুর হাতে দিয়ে দেয়। শাইলু ওকে বাড়ি নিয়ে চলে যায়। শাইলুর বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়। বাড়িতে ওর দিদিমা আছে। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা আর একটা বিয়ে করেছে এবং আজকে তার সৎ মা, তার ছোট সৎ ভাই আর তার বাবা ওদের বাড়িতে এসেছে। শাইলুর নামে একটা জমি আছে, সেই জমিটা আদায়ের জন্য, কিন্তু দিদিমা রাজি হয় না, বলে যে ওইটাই একমাত্র সম্বল শাইলুর, তাই আমি ওটা দিতে পারবো না। এই শুনে শাইলুর বাবা সৎমা আর সৎ ভাইকে নিয়ে চলে যায়। শাইলুর কথা একবারও ভাবে না। তারপর শাইলু মন খারাপ করে রবির সাথে দেখা করতে যায়। রবিকে ওখানে শাইলুর সাথে গল্প করতে দেখে রবির বাবা রবিকে খুব বকা দেয় আর বিড়ি আনতে পাঠায়। তারপর শাইলুকে আদর করে বলে যে কালকে আমাদের বাড়িতে আসিস কেমন। এখন যেসব ঘটনাগুলো বললাম এগুলো কিন্তু সব ভালো করে মনে রাখবেন, মুভির শেষে গিয়ে কিন্তু মেলাতে সুবিধা হবে। তারপর এক রাতে গ্রামের লোকের চেঁচামেচিতে শাইলু আর শাইলুর দিদিমার ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখে যে রবিদের বাড়িতে আগুন লেগে গেছে এবং সেই আগুনে দুজনেই মারা গেছে। এরপর 10 বছর পরের ঘটনা দেখানো হয়। 1996 সাল, এক মঙ্গলবারের রাত। অন্ধকারে কেউ একজন আগুন নিয়ে ছুটছে, পিছন পিছন কুকুর ছুটছে। পরের দিন সকালে একটি দেওয়ালে গ্রামের লোকেরা একটা লেখা দেখে অবাক হয়ে যায়। ওখানে পুলি নামে এক অন্ধ ব্যক্তি কাশিরাজু নামে এক ব্যক্তিকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, আমি তো দেখতে পাই না, কি লেখা আছে একটু পড়ে দাও না। তারপরেই ড্যানিয়েল নামে একজন এসে জিজ্ঞেস করাতে কাশিরাজু শেষে পড়তে শুরু করে। সেই দেওয়ালে লেখা আছে, শ্যামলার স্বামীর সাথে ড্যানিয়েলের বউ মেরির অবৈধ সম্পর্ক আছে। আপনারা সবাই ওদেরকে ক্ষমা করে দেবেন এবং মেনে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো ড্যানিয়েল শুনে ওর বউকে মারার জন্য ছুটে যায়, কিন্তু তার খানিক বাদেই একটা লোক কুয়োতলায় দুটো লাশ দেখতে পায়। লাশ দুটো আর কারণ নয়, মেরি এবং সেই শ্যামলার স্বামীর। তারপর ঘটনাস্থলে নতুন পোস্টেড এসআই মায়া তার পুলিশ টিম নিয়ে চলে আসে। ওখানে গ্রামেরই একজন ফটোগ্রাফারও আসে। একে ভালো করে চিনে রাখবেন, এই ফটোগ্রাফারটাকে। চারিদিক খুঁজে টুজে পুলিশ শেষে একটা পেস্টিসাইডের বোতল খুঁজে পায়। তারপর এসআই মায়া কনস্টেবলদের বলে যে মৃতদেহগুলো নিয়ে চলো, পোস্টমর্টম করতে হবে। কিন্তু গ্রামের লোকেরা কিছুতেই রাজি হয় না। সবাই বলে নিয়ে যাওয়ার আগে আমাদের জমিদার বাবু প্রকাশনের অনুমতি নিতে হবে। প্রকাশন বাবু কিন্তু নামেই জমিদার। ওনার বাবা টাকা পয়সা জমি জায়গা যা ছিল সব ফুর্তি করে উড়িয়ে দিয়েছে। ছেলের জন্য রেখে গেছে বলতে এই বাড়িটা আর ওই একটা পুরনো গাড়ি। আর এ হলো প্রকাশনের স্ত্রী। তারপর গাড়িতে মদ খেতে খেতে ঘটনাস্থলে পৌঁছায় প্রকাশন। ও পৌঁছলেই এসআই মায়া পোস্টমর্টমের কথা বলে, কারণ এটা ওর আত্মহত্যা বলে মনে হচ্ছে না। কিন্তু প্রকাশন রাজি হয় না, বলে আমাদের গ্রামে আগে এসব কোনোদিন হয়নি, তাই এবারও মানুষ কাটাছড়া করতে দেব না। এরপর দেখি নাগামণি নামে এক মহিলার দোকানে বসে কাশিরাজু নাগামণিকে পটানোর চেষ্টা করছে, কারণ নাগামণির স্বামী 5 বছর হলো কুয়েতে থাকে। তারপর সেখানে সেই পুলিও আসে, আড্ডায় যোগ দেয়। আর তখনই ওই দোকানের সামনে দিয়ে গ্রামের ডাক্তারবাবু যান। ওনাকে দেখে এরা সবাই চুপ করে যায়। দেখেই বোঝা যাচ্ছে ডাক্তারবাবুকে গ্রামের লোকেরা খুব শ্রদ্ধা করে এবং ভালো চোখে দেখেন, কারণ ডাক্তারবাবু খুবই দয়ালু। উনি ওনার রোগীদেরকে বাইরে শহরে চিকিৎসা করানোর জন্য টাকাও দিয়ে দেয় নির্দ্বিধায়। এরপর দেখি ওখানকার মন্দিরের পুরোহিত মশাই পুজোর অনুষ্ঠানের জন্য জমিদার বাবু প্রকাশনের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু প্রকাশন বন্দুক দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়।
এরপরেই প্রকাশের স্ত্রী চুপি চুপি পুরোহিতকে ডেকে বেশ কিছু টাকা দেয় সাহায্যের জন্য, যাতে পুজোতে কোনো বাধাবিঘ্ন না আসে। এদিকে এসআই মায়া গাড়িতে করে যেতে যেতে কলা বাগানের মধ্যে হঠাৎই যেন একটা মুখোশ পরা কিছু দেখতে পায়, কিন্তু গাড়ি থামিয়ে নিচে নেমে দেখে কোথাও কিছুই নেই। তারপর আবার আর এক মঙ্গলবারের রাত আসে, যেদিন পুজো ছিল। দেখা যায় একজন ফাঁকা জায়গায় মুখোশ পরে তাণ্ডব করছে আগুনের চারিপাশে। তারপর সেই মঙ্গলবারের রাত, গা ছমছমে পরিবেশ, আধার আলোতে ভরা গ্রাম। পরের দিন ভোরেই দুধওয়ালা যেতে গিয়ে দেখে নাগামানি আর মিলকৃষ্ণার অবৈধ সম্পর্কের কথা আবার আর একটা দেওয়ালে লেখা আছে। সবাই ওদের দুজনকে খুঁজতে শুরু করে দেয়। শেষে দুজনকে একটা গাছে ঝুলতে দেখা যায়। এবার আর এসআই মায়া কারোর কথা শোনে না, বলে খুনিকে যদি ধরতে হয় তাহলে কিন্তু পোস্টমর্টমটা করতেই হবে। গ্রামের সবাই মিলে গোল মিটিংয়ে বসে, এই নিয়ে কি করা যায়। এরপর 4টে পরপর খুন হয়ে গেল। এবার তো যে কেউ হতে পারে। আগামীকাল আবার সেই মঙ্গলবার, তাই কালকে সবাই মিলে রাতে জেগে থাকবো আর গ্রামে চারিদিকে ঘুরে বেড়াবো একসাথে, যাতে কেউ দেওয়ালে লিখতে এলেই ধরা পড়ে যায়। কথা মতো রাতে সবাই বেরিয়ে পড়ে, হাতে হ্যারিকেন, টর্চ, লাঠি নিয়ে। খুঁজতে খুঁজতে কাপড় দিয়ে মুখ ঢাকা একটা লোককে দেখতে পায়, যে একটি বাড়ির দেওয়ালে কিছু একটা লিখতে যাচ্ছিল। তখনই তাকে দেখে ফেলে এবং ওর পিছনে ছুটে ওকে ধরেও ফেলে। এর পরের সিনেই দেখি যে সেই ডাক্তারবাবু কোথা থেকে যেন বাড়ির দিকে ফিরছিলেন। রাস্তায় সেই কুয়োতলায় একটা মেয়ে শাড়ি পরে বসে আছে দেখতে পায় ডাক্তারবাবু। তারপরই সেই মেয়েটি ডাক্তারবাবুর দিকে তাকিয়ে এক বিভৎস রূপ দেখায় এবং কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। তখন ডাক্তারবাবু বলে ওঠেন, শৈলজা। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমাদেরকে 18 মাস আগের ঘটনা দেখানো হয়। মনে আছে তো আপনাদের সেই ছোট্ট সাইলুর কথা, যে রবির সাথে খেলা করত, পেয়ারা পারত? সে এখন কলেজে পড়ে। বেশ ভালোই দিন কাটছিল দিদিমার সাথে। কলেজে ওর সাথে এক ইংলিশ স্যারের সাথে পরিচয় হয়। সাইলু স্যারকে মনে মনে পছন্দ করত, আর স্যারও ওর সাথে বেশ মিষ্টি মিষ্টি কথাবার্তা বলতো। স্যারই মাঝে মাঝে কলেজে ঘুরে ঘুরে খালি শৈলজাকে দেখেই যেত। একদিন সাইলু স্যারের জন্মদিনে স্যারের বাড়িতে পায়েস তৈরি করে নিয়ে যায় এবং তারপর যা হয় আর কি, দুজনে অন্তরঙ্গ হয় এবং তারপর থেকেই দুজনের মেলামেশা শুরু হয়ে যায়। দুজনে চুটিয়ে প্রেম করতে থাকে। তারপরই হঠাৎ একদিন সাইলু কলেজে গিয়ে দেখে স্যার আসছেন না। স্যার যেখানে ভাড়া থাকতেন সেখানেও খোঁজ করে দেখে তালা বন্ধ। তারপর হঠাৎই একদিন কলেজে গিয়ে সাইলু দেখতে পায় সব ছাত্রছাত্রীরা ভিড় করে কি যেন একটা দেখছে আর হাসাহাসি করছে। ভিড় ঠেলে গিয়ে সাইলু দেখে যে স্যারের বিয়ে হয়ে গেছে। তার স্ত্রীকে নিয়ে তিনি কলেজে এসেছেন বিদায় নিতে। ভিড়ের মধ্য থেকে শুনতে পেল স্যারের কথা সাইলু। স্যার বললেন যে আমাদের অনেক দিনের রিলেশন, অনেক দিন থেকেই আমরা বিয়ে করব ভাবছিলাম, তাই এবার বিয়েটা সেরেই ফেললাম। এটা শুনে সাইলুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ও কি করবে কিছু বুঝতে পারল না। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলে গেল। বাড়ি ফিরে গিয়ে আর এক ধাক্কা, দেখে যে ওর দিদিমা মারা গেছে। ও একেবারেই মুষড়ে পড়ল। দিদিমা মারা গেছে শুনেই সাইলুর বাবা আর সৎমা সেই জমি নেবার জন্য সাইলুর কাছে এলো। সাইলু রেগে গিয়ে জমির কাগজপত্র দিয়ে দিয়ে বলল, তোমরা চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না, আর তুমি তো আমার বাবা বলারও যোগ্য নও। সাইলুর উপর রাগ দেখিয়ে তার বাবা আর তার সৎমা জমির কাগজ নিয়ে নির্লজ্জের মতো চলেও গেল, কিন্তু সাইলুকে নিয়ে গেল না। ভীষণ একা হয়ে যায় সাইলু। মাঝে মাঝে সেই স্যারকেও কল্পনা করতে শুরু করে দেয়। গ্রামের একটা ছেলে ওর পিছন পিছন ঘোরে। সেই ছেলেটা ওর কাছে গেলে ওই ছেলেটাকেও ও স্যার ভাবতে শুরু করে দেয়। সেই ছেলেটাকে স্যার মনে করে তার সাথেও অন্তরঙ্গ হয়ে যায় সাইলু। বোঝাই যাচ্ছে শৈলজার মানসিক অবস্থা একেবারেই খারাপ। সে মানসিক অবসাদে চোখে মরিচিকা দেখছে। যেখানে কাজে যায় সাইলু, সেখানকার মালিকও ওর সাথে শারীরিকভাবে মিলিত হয়। সাইলু বাধা দেয় না, কিন্তু শেষে কাঁদে, পস্তায়। নিজের প্রতি ওর ঘৃণা হয়। রাস্তা দিয়ে গেলে 80 বছরের দাদুও ওকে দেখে শীষ দেয়। তারপর একদিন বাসে করে সাইলু কাজে যাচ্ছিল। তখন ওর পাশে একটি লোক বসেছিল। তার শরীরের সাথে সাইলুর শরীর বারবার স্পর্শ করছিল। সেই স্পর্শে সাইলুর যেন কেমন একটু হচ্ছিল, দরদর করে ঘামছিল, চোখ দিয়ে জল পড়ছিল। দেখেই মনে হচ্ছিল সে যেন অস্থির হয়ে উঠেছে। তখন সাইলুর হাতে থাকা একটা ইলাস্টিক রাবার ব্যান্ডকে বারবার টেনে টেনে সাইলু নিজের হাতে আঘাত করে খুব তৃপ্তি পাচ্ছিল। ওইদিকে দেখি কাজের জায়গায় সাইলুর মালিকও আরও 3টে লোক নিয়ে আসে এবং সাইলুকে ওদের সাথে সময় কাটাতে বলে। সাইলু রাজি
রাজি না হওয়ায় সাইলুকে কাজ থেকে বার করে দেয় তারা। সাইলু কাঁদতে কাঁদতে নদীর উপর ব্রিজে চলে আসে আত্মহত্যা করতে, কিন্তু পারে না করতে। সেখানেই অঝরে কাঁদতে থাকে বসে বসে। তারপর এক রাতে সেই প্রথম দিন ছেলেটাকে, যার সাথে অন্তরঙ্গ হয়েছিল, তাকে ডাকে ওর বাড়িতে। ও অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে। ছেলেটি আসলে ছেলেটির হাতে একটা চাবুক ধরিয়ে দেয় সাইলু, আর বলে যে আমাকে মারো, খুব মারো। আর সেই ছেলেটি ওইটি দিয়ে সাইলুকে মারতে থাকে। সাইলু তাতে যেন তৃপ্তি পেতে থাকে। তারপর ছেলেটাকে চলে যেতে বলে এবং বসে বসে কাঁদতে থাকে। ভবঘুরের মতো চারিদিকে ঘুরে বেড়ায়, কষ্টে কাতরাতে থাকে একা একা বাড়িতে। রাস্তায় পড়ে থাকে একা একা, আর সব ছেলেরা সুযোগ নিতে থাকে, কিন্তু ও কাউকেই কোনোদিনও বাধা দেয় না। তারপর একদিন হঠাৎ ওই গ্রামের জমিদার প্রকাশনের কাছে গ্রামের লোকেরা বলে এই সাইলুর কিছু একটা ব্যবস্থা করতে হবে, ও এই গ্রামের ছেলেগুলোকে খারাপ করে দিচ্ছে। তখন প্রকাশন শৈলজাকে নিয়ে আসার হুকুম দেয়। অমনি গ্রামের লোক চলে যায় সাইলুর বাড়িতে। সাইলু কোথাও একটা যাবে বলে শাড়ি পরছিল। ওদের আওয়াজ শুনে শাড়ি পরে ও বেরিয়ে এলো। গ্রামের সব লোকেরা তখনই ওর চুলের মুঠি ধরে টানতে টানতে প্রকাশনের কাছে নিয়ে আসে। প্রকাশন বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না? গ্রামের ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছ, কোনো ছেলেকেই তুমি বাদ রাখছো না। তোমার এই জঘন্য চরিত্রের জন্য এই গ্রামের ছেলেপুলেরা খারাপ হয়ে যাচ্ছে। তোমার আর এই গ্রামের মধ্যে থাকা চলবে না। এই তোমরা সব কাজ করো তো, তোমরা সবাই ওকে, মেয়েটাকে বার করে দাও গ্রাম থেকে। তারপর পুরো গ্রামের লোকেরা ওকে ইট পাটকেল ছুঁড়ে মারতে থাকে। কেউ চুলের মুঠি ধরে টানতে থাকে, কেউ ধাক্কা মারে, কেউ চড় মারে, কেউ ঘুষি মারে। এই করতে করতে ওকে গ্রাম থেকে মেরে তাড়িয়ে দেয়। ও অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউই ওর কথা শোনে না। পরের দিন গ্রামের সেই কুয়ো থেকে সাইলুর লাশ উদ্ধার হয়, কিন্তু কেউই ওর শেষকৃত্য সম্পন্ন করতে চায় না। এখান থেকেই সিন শিফট হয়ে বর্তমান সময়ে চলে আসে। বর্তমানে সেই রাতে ওই দেওয়ালে লিখতে গিয়ে যে ধরা পড়েছিল তাকে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখি। সে এসআই মায়াকে ঢুকতে দেখেই বলে ওঠে যে, ম্যাডাম, আমি কিন্তু নির্দোষ, আমি কাউকে খুন করিনি বা আমি দেওয়ালে কোনোদিন কিছু লিখিও নি। আমি গুর্জার বোনকে খুব ভালোবাসি, তাই ভেবেছিলাম যদি আমাদের দুজনের নাম দেওয়ালে লিখে দিই তাহলে গুর্জা আমাদের হয়তো বিয়ে দিতে বাধ্য হবে, তাই লিখতে গেছিলাম। খুনের সাথে আমার কোনো সম্পর্কই নেই। তখনই কনস্টেবলটা এসআই মায়াকে পোস্টমর্টমের রিপোর্টটাও দেয়। উনি রিপোর্ট দেখেই বলেন যে এই ছেলেটা নির্দোষ, একে ছেড়ে দাও। এবার আর একটা মঙ্গলবার আসে, আবার গ্রামের লোকেরা জড়ো হয় আসল কালপ্রিটকে ধরার জন্য। এদিকে এসআই মায়াও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তারপর গ্রামের একদিক থেকে আওয়াজ আসে, এদিকে দেওয়ালে কি লেখা আছে? তখন সেই আওয়াজ শুনে ওইদিকে সবাই ছুটে যায়। সেই দিকে সবাই মিলে হৈ হৈ করে ছুটে গিয়ে দেখে সেরকম কিছু লেখাই নেই। তখন বুঝতে পারে যে কেউ ওদেরকে এই দিকে আসার জন্য ডাক দিয়ে নিশ্চয় গ্রামের অন্য দিকে কিছু একটা করবে, কিছু একটা অঘটন ঘটতে চলেছে এই গ্রামে। এবার এদিকে দেখতে পাই যে একটা দেওয়ালের পাশে একজন দাঁড়িয়ে আছে। তারপর দেখি সেটা আর কেউ নয়, এই গ্রামেরই ডাক্তারবাবু। ডাক্তারবাবু ব্যাগ থেকে কি একটা যেন বার করে দেওয়ালে লিখতেই যাবে, অমনি পিছন থেকে এসআই মায়া চলে আসে। এসে বলে যে, আরে ডাক্তারবাবু, নাটক তো খুব ভালোই করতে পারেন। পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েই আপনার উপর আমার সন্দেহ প্রথমেই হয়ে গেছিল, কারণ তাতে লেখা ছিল যে মারা যাওয়ার আগে তাকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল, এবং সেটা আপনি ছাড়া আর কে দিতে পারবে এই গ্রামে। আর শৈলজার ভূতের মিথ্যে ঘটনা আপনিই রটিয়েছিলেন। এসব বলতে বলতে দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। শেষে ডাক্তারবাবু ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বার করে এসআই মায়াকে ইনজেক্ট করে দেয়। ফলে এসআই মায়া ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সিনে দেখি যে এসআইকে দড়ি দিয়ে হাত বেঁধে রেখে, তখন ডাক্তারবাবু বলেন যে আর কেউ নয়, সবকিছু আমি সাইলুর জন্য করছি। এসআই বলে, ও সাইলু, আচ্ছা আচ্ছা, যার সাথে তোমার সেই অবৈধ সম্পর্ক ছিল, তাই না? আমি ওই রিপোর্টটা হাতে পেয়ে কিন্তু তোমার আর সাইলুর ব্যাপারে গ্রামে সব খোঁজ খবর নিয়ে দেখেছি। তখন ডাক্তারবাবু রেগে গিয়ে বলে, যা দেখেছো, যা শুনেছো, সবসময় তার সবকিছু সত্যি হয় না। আর ঠিক সেই সময় সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ডাক্তারবাবু বলেন যে সাইলুকে আমি রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেয়েছি। ওকে তুলে আমি আমার চেম্বারে নিয়ে আসলে ও কাঁদতে থাকে আর সব কিছু ভেঙে চুরমার করতে থাকে। বলে যে ও মরতে চায়। ওকে দেখেই আমার অসুস্থ বলে মনে হয়েছিল, তাই আমি ওর সব পরীক্ষা নিরীক্ষা করাই। রিপোর্ট নিয়ে আমি বড় ডাক্তারকে দেখাই। সেই ডাক্তার দেখে বলেছিলেন যে সাইলুর হাইপার ডিসঅর্ডার আছে। একজন সাধারণ মেয়ের যে পরিমাণে ওই হরমোন খরিত হয় তার 10 গুণ বেশি ওর দেহে হয়।
ওর এই অস্বাভাবিক আচরণ, ছেলেদের কাছে বারবার চলে যাওয়া, নিজেকে আঘাত করে করে কষ্ট পাওয়া, সবই ও এই কারণেই করে। ওর মানসিক অবস্থা একদমই ভালো নেই, হয়তো মানসিক অবসাদে ভুগে ভুগে আত্মহত্যাও করে নিতে পারে। তখন ডাক্তারবাবু বলেন, আমার নিজের মেয়ে তার বিয়ের পরে আত্মহত্যা করেছিল। আমি কিছু বুঝতেও পারিনি কি কারণে করেছিল, ও আমাকে কোনোদিন কিছু বলেও নি। সাইলু আমার মেয়ের মতো, ওর চিকিৎসা করিয়ে ওকে আমি সুস্থ করে তোলার চেষ্টা করব। এরপর থেকে সেই ডাক্তারবাবু সাইলুকে দেখভাল করত। সাইলুও ডাক্তারবাবুকে নিজের বাবার মতো রান্না করে খাওয়াতো, আদর যত্ন করত। সেই সময় একজনের আবির্ভাব ঘটে সাইলুর জীবনে। এদিকে ঠিক সেই সময়ই আমাদের বর্তমান সময়ে দেখায় যে সেই গ্রামেরই ফটোগ্রাফার বাসুকে গ্রামের এক প্রান্তে কেউ একজন মুখোশধারী ব্যক্তি মেরে ফেললো ত্রিশূল দিয়ে। আবার আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে। সেই রবিকে মনে আছে আপনাদের, যে রবি ওর বাবার সাথে আগুনে পুড়ে মারা গেছিল? ও আসলে মারা যায়নি সেদিন। রবি ওর বাবাকে সাইলুর সাথে বাজে কিছু একটা করতে দেখে নিয়েছিল, ফলে সেই দিন রাতে রবি ওর বাবাকে মেরে দিয়ে ওদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায় সেই বাড়ি ছেড়ে। লজ্জায় সাইলুর সামনে আর কোনোদিন ফিরতে পারেনি। কিন্তু এই গ্রাম ছেড়ে গেলেও রবি সবসময় দূর থেকে সাইলুকে দেখত, সাইলুর পিছন পিছন ঘুরত। ডাক্তার চেম্বারে ঘটনাগুলো সাইলুকে বলে রবি, আরও বলে যে আমি তোমাকে এবার বিয়ে করতে চাই। তখন সাইলু বলে যে না, আমি তোমার আর বিয়ের যোগ্য নই, আমি এখন অপবিত্র হয়ে গেছি। তখন রবি বলে যে তোমার মন তো পবিত্র আছে। তখন ডাক্তার বলে ওঠে, তোমরা যদি একে অপরের সাথে থাকতে চাও তাহলে বিয়ে করে গ্রাম ছেড়ে দূরে কোথাও গিয়ে নিজেদের স্বপ্নের জগৎ তৈরি করো। তারপরই বিয়ের জিনিসপত্র কেনার জন্য পরের দিনই সকালে ডাক্তারবাবু আর রবি শহরে কেনাকাটি করতে চলে যায়। কেনাকাটা করে এসে সাইলুর মৃত্যুর খবর পায় তারা। ছুটে যায় সেই কুয়োতলায়। সেখানে সাইলুর কেউ অন্তিম বিদায়ের জন্য কিছু করতে রাজিই হচ্ছিল না। তখন ডাক্তারবাবু বলেন যে আমি এর ব্যবস্থা করে দেব, আপনারা সবাই চলে যান। গ্রামের সবাই চলে গেলে রবি এসে সাইলুর মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। সিন বর্তমানে চলে আসে। এসআই মায়া বলে যে তার মানে এইসব খুনে তোমার সাথে আরও একজন জড়িত আছে। আর সাইলুর যখন এতই অসুবিধা ছিল, রোগ ছিল একটা, তাহলে সেগুলো ও গ্রামের লোকজনকে জানায়নি কেন? তাহলে নিশ্চয়ই গ্রামের লোকজন কোনো ব্যবস্থা করত। উত্তরে ডাক্তারবাবু জানান, তোমার কি মাথা টাথা খারাপ নাকি? যেখানে মেয়েদের পিরিয়ডস হলে অপবিত্র মনে করে, সেখানে এত বড় একটা অসুবিধার কথা জানতে পারলে গ্রামের লোকেরা কি করবেন কিছু মাথায় আছে? এসআই মায়া শুনে বলে যে সে না হয় বুঝলাম, কিন্তু তোমাদের সাইলু তো আত্মহত্যা করেছিল, তাতে গ্রামের লোকেরা কি করবে? গ্রামের লোকেদের দোষ কোথায়? ওরা তো ওকে আত্মহত্যা করতে বলেনি। তখন ডাক্তারবাবু বলেন যে কে বলেছে সেটা আত্মহত্যা? ওটা খুন ছিল। এই গ্রামেরই 6 জন মিলে ওকে খুন করেছিল। 6 জনের মধ্যে 4 জন মারা গেছে, আর 5ম জনকে হয়তো রবি এতক্ষণে মেরেই ফেলেছে। 5ম জন আর কেউ নয়, ওই যে সেই যে ফটোগ্রাফার ছিল বাসু, সে। এটা শুনে এসআই মায়া আশ্চর্য হয়। এইসব ঘটনাগুলো যখন ডাক্তারবাবু এসআই মায়াকে বলছিলেন, তখন বাইরে থেকে সেই জমিদার প্রকাশন সবকিছু শুনছিল বসে বসে। এসআই মায়া বলে যে তাহলে 6ষ্ঠ জনকে? তখন ডাক্তারবাবু বলে ওঠেন, উনি আর কেউ নয়, আমাদের গ্রামের সর্বোত্তম উদার মনের ভদ্র মহিলা জমিদার বাবুর স্ত্রী রাজেশ্বরী দেবী। এটা শুনে প্রকাশন বাড়ি গিয়ে ওর বউকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে সবকিছু জিজ্ঞেস করে কেন ও সাইলুকে মেরেছিল। তখন রাজেশ্বরী বলে যে সাইলু একদিন আমাকে আর ফটোগ্রাফার বাসুকে অন্তরঙ্গ অবস্থায় দেখে নেয়, ফলে আমরা 6 জন মিলে প্ল্যান করি যে খবরটা রটার আগেই ওর নামে গ্রামের মধ্যে আজে বাজে কিছু রটিয়ে দিয়ে গ্রামের সবাই যেন ওকে একসাথে বার করে দিই। তারপর আমরা সবাই মিলে ওকে কুয়োতলায় খুন করে কুয়োতে ফেলে দিই। এইসব শুনে প্রকাশন আর নিজেকে ঠিক রাখতে পারল না। রাজেশ্বরীকে ছাদ থেকে ফেলে দিয়ে তার গায়ে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই পাঁচিল টপকে ডাক্তারবাবু প্রকাশনের বাড়িতে ঢুকতেই যাচ্ছিল, ফলে সবকিছু নিজে চোখেই দেখতে পেল। এদিকে রবিও বাসুকে মারতে গিয়ে আহত হয়ে গেছিল। ও ভাবলো সাইলুই তো আর নেই, তাই তারই বার বেঁচে থেকে লাভ কি, এই ভেবে কুয়োতে সেও ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন পুলিশ, গ্রামের লোক সবাই জমিদার বাড়িতে পৌঁছায়। মায়া জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন প্রকাশন বলে গ্রামের লোক মারা যাচ্ছে দেখে সহ্য করতে না পেরে নিজের জীবনকে মহালক্ষ্মীর চরণে অর্পণ করেছে। সবাই রাজেশ্বরীর জন্য কাঁদতে লাগলো। পুলিশ চলে যায় সেখান থেকে। পরে ডাক্তারবাবু একদিন প্রকাশনকে জিজ্ঞেস করে, রাজেশ্বরী তো এত খারাপ ছিল, তাও তুমি গ্রামের লোকের চোখে ওকে দেবীর রূপ দিয়ে দিলে কেন? উত্তরে প্রকাশন বলে যে ওর সত্যিটা যদি সবাই জেনে যেত, তাহলে মানুষের ভালোবাসা, ভয়, ভক্তি সবকিছুর উপর থেকে বিশ্বাসটাই উঠে যেত। এটা শুনে ডাক্তারবাবু চলে যাচ্ছিল। তখন শেষে প্রকাশন বলে যে আপনার প্রশ্নের তো আমি উত্তর দিলাম, এবার আমার প্রশ্নের আপনি উত্তর দিয়ে যান।
আচ্ছা, সেদিন যে সৈলুর খুন হয় সেটা তোমরা দুজন তো এখানে ছিলেই না, তাহলে তোমরা জানলে কি করে যে ওর খুন হয়েছে? তখন ডাক্তারবাবু হেসে চলে যায়। আর আমরা তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ওই কুয়োতলায় যখন সৈলুকে 6 জন নিয়ে আলোচনা করে মারছিল, সেই সময় সেই গ্রামের অন্ধ লোক ফুলি ওইখানেই বসে মদ খাচ্ছিল। ও ওখানে বসে বসে সবটাই শুনেছে এবং দেখেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনলেন, ও চোখে দেখতে পায়।